কখনো কখনো ভালোবাসা আমাদের জীবনে আসে খুব অদ্ভুত আর মজার এক উপায়ে। এটা এমন দুই মানুষের গল্প যাদের দেখা হওয়াটাই যেন ছিল একেবারে অপ্রত্যাশিত, কিন্তু তারা জানতো না ভাগ্য তাদেরকে মিলিয়ে দিয়েছিল বহু আগেই। ছোট ছোট ভুল বোঝাবুঝি, দুষ্টুমি আর হাস্যকর সব পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সম্পর্ক ধীরে ধীরে হয়ে ওঠে আরো গভীর আর মায়াময়। কখনো ঝগড়া, কখনো অভিমান, আর মুহূর্তেই সব ভুলে গিয়ে একসাথে হাসির রোল। এই গল্পে ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয়, বরং বন্ধুত্ব, মজা আর একসাথে কাটানো ছোট ছোট আনন্দের মুহূর্ত। হাসি, দুষ্টুমি আর হৃদয় ছোঁয়া মুহূর্তে ভরা এই গল্প আপনাকে মনে করিয়ে দেবে ভালোবাসা আসলে সবচেয়ে সুন্দর তখনই যখন তাতে একটু মিষ্টি পাগলামিও মিশে থাকে। এমনই ভরপুর রোম্যান্স, ইমোশনের রোলার কোস্টারে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো রোমান্টিক থ্রিল আর মন ভালো করে দেওয়ার মতো অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি উইথ লাভ। এটা নিশ্চিত এই গল্পের প্রতিটা টুইস্টে মন খুলে হাসতে মন চাইবে আর মনে হবে এটা যেন আপনারই গল্প। এই যে সুন্দর করে সাজানো গোছানো অ্যাস্থেটিক একটা ছোট্ট ঘর দেখছেন, সেটা হলো সাত্তিয়ার। সাধারণত ব্যাচেলাররা নিজেদেরকে খুব এলোমেলো আর অগোছালো রাখতে পছন্দ করে, তবে সাত্তিয়া একদম তার উল্টো, কারণ সে পেশায় ডিজাইনার। রং আর রঙের তুলির মাঝে ডুবে থাকাটাই তার সবচেয়ে পছন্দের। বেচারার নাক ডেকে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখায় মগ্ন, তখনই তার বড় বোন কল দিয়ে বলে ঠিক 9টায় ক্যাফেতে পৌঁছে যাবি, মেয়েটা সেখানেই তোর জন্য অপেক্ষা করবে। সাত্তিয়া বিরক্ত হয়ে বলে, চেনা নেই জানা নেই, তার সাথে বিয়ের কথা বলা যায় নাকি? তুমি তার ইনস্টা আইডি দাও, কয়েকদিন কথা বলে তারপর দেখা করব। দিদি রেগে বলে, না, যা বলছি তাই কর। কি আর করার, বাধ্য হয়ে দিদির কথা রাখতে রেডি হতে হয়। সাত্তিয়া প্রতিবারের মতো তার পছন্দের নীল শার্ট পরে নেয়। আসলে ছেলেদের এই একটা বাজে স্বভাব, যেই শার্টটা বেশি পছন্দ সেটাই সবসময় পরবে, বাকিগুলোকে ফিরেও দেখবে না। দিদি ভিডিও কল দিয়ে ভাইকে সেই একই নীল শার্ট পরতে দেখে বিরক্ত হলে সাত্তিয়া বিরক্ত হয়ে বলে, মেয়েটার ছবি দাও, না হলে গিয়ে চিনবো কিভাবে? দিদি তখন অফিসে যাওয়ার তাড়ায় আছে, তাই মেয়েটার নাম বা ছবি কিছু না দিয়েই বের হয়ে যায়। যাই হোক, সাত্তিয়া চিল মুডে ক্যাফেতে এসে যেই না দরজা খোলে, অমনি দেখে 3টা মেয়ে একা বসে আছে আর সবাই তাকেই দেখছে। বেচারা এমন লজ্জায় জীবনেও পড়েনি। সে এখন কিভাবে বুঝবে যে সে আসলে কার সাথে দেখা করতে এসেছে? তাই লজ্জায় কোন রকমে ওয়াশরুমে গিয়ে বোনকে কল দেয়, কিন্তু বোনের ফোনও বিজি। কি যে করবে বুঝতে না পেরে ভাবে যেই মেয়ে তাকে দেখে হাসবে তার কাছেই বসবে। যেই ভাবা সেই কাজ। ওয়াশরুম থেকে বের হতেই একটা মেয়ে উঠে তাকে ইশারায় ডাকে। সাত্তিয়া মেয়েটাকে তার নাম বলতেই মেয়েটা জানায় তার নাম বিনোদিনী। সুন্দরী মেয়ে দেখে সাত্তিয়াও খুশি মনে বসে পড়ে, কিন্তু সাত্তিয়ার খুশিতে পানি ঢেলে দিয়ে বিনোদিনী পিছনের টেবিল থেকে তার বয়ফ্রেন্ডকে ডেকে বলে, আসলে বাসায় এসব বলিনি, বললেই সিন ক্রিয়েট করবে। তোমার ছবিটা পর্যন্ত আমাকে দেখায়নি, শুধু বলেছে নীল শার্ট পরা থাকবে, গিয়ে হাই বলতে। বেচারা সাত্তিয়ার তো মনটাই ভেঙে যায়। বিনোদিনী আর তার বয়ফ্রেন্ড সাত্তিয়াকে সরি বলে সেখান থেকে চলে যায়। সাত্তিয়ার তার বোনের উপরে এত রাগ হয় যে ছাদে এসে স্মোক করতে থাকে। মনে মনে বলে, দিদি আজ বাসায় গিয়ে তোকে দেখে নিব। তখনই একটা মেয়ে এসে তাকে ডাকতেই সাত্তিয়া যেই না তার দিকে ফিরে তাকায়, অমনি পরীর মতো এত সুন্দর একটা মেয়ে দেখে সে নিঃশ্বাস নিতেই ভুলে যায়। সে করছিল স্মোক, সব ধোয়া গিয়ে সেই মেয়ের মুখে লাগে। মেয়েটা রেগে কাশি দিতে শুরু করলে সাত্তিয়ার ধ্যান ভাঙে। কোন রকমের ধোয়া সরিয়ে বলে, আপনি কে? মেয়েটা বেশ বিরক্তি নিয়ে বলে, বাহ, আমার সাথে দেখা করতে এসে আমাকেই চিনছো না? তোমার দিদি বললো তার ভাইয়ের কোনো বাজে স্বভাব নেই, কেবলই দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছিলে, আবার এখন স্মোক করছো। তোমার কাহিনীটা কি? আরে এখনো তো বোকার মতো তাকিয়ে আছো কেন? আমার ছবির সাথে কি চেহারার কোনো মিল নেই নাকি? কথাটা শুনতেই সাত্তিয়ার আঙ্গুলে ছ্যাঁকা লাগে আর বেচারা একদম কেঁপে ওঠে। সাত্তিয়ার কাহিনী শুনে মনীষার এতটা হাসি পায় যে পারলে মেঝেতেই গড়াগড়ি খাবে এমন অবস্থা। নিজেকে কোনোভাবেই থামাতে পারছে না দেখে ওয়াশরুমে যেতে গেলেই তার চোখ পড়ে আর এক ব্লু শার্টের ছেলের উপরে, যে তখনও লাজুক লাজুক হাসি দিয়ে বিনোদিনীর সাথে কিভাবে কথা শুরু করবে তার প্র্যাকটিস করছে। সাত্তিয়া সেদিকে তাকাতেই বুঝে যায় এটাই সেই ছেলে। বেচারার এই হাল দেখে এবার দুইজনই জোরে জোরে হাসতে থাকে। মনীষা জিজ্ঞেস করে, তোমার বোন আমার ছবি দেয়নি তাই না? সাত্তিয়া বলে, আসলে আমি আগেই কয়েকটা ছবি দেখেই রিজেক্ট করে দিয়েছিলাম, তাই দিদি এবার সরাসরি দেখতে বলেছে। তা তুমি কি করো? মনীষা বেশ অবাক হয়ে বলে, তুমি তাহলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না তাই না? আমি আসলে পার্ট টাইম কন্টেন্ট রাইটার আর ফুল টাইম ইনফ্লুয়েন্সার। আগে ব্যাঙ্গালোরে ছিলাম, 2 মাস হলো এখানে শিফট করেছি। তবে তোমাকে
কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। যাই হোক, তোমার দিদি বললো তুমি পেশায় ডিজাইনার, ভালোই স্যালারি পাও, আর কোনো খারাপ স্বভাবও নেই। আজ যেহেতু আমাদের প্রথম দেখা, তাই তোমার জীবনের কোনো মজার গল্প বলো, কোনো লাভ স্টোরি আছে নাকি? সাতিয়া বলে, আসলে জব তো বাসা থেকে করি, কলেজ লাইফে তেমন কিছু হয়নি, তবে স্কুল লাইফে একজন ছিল, তার তো এখন বিয়েও হয়ে গেছে। মনীষা হেসে বলে, তার মানে স্যাড স্টোরি তাই তো? তাহলে আরো ইন্টারেস্টিং। সাতিয়া বলে, তখন আমি টিওজিতে পড়তাম, তার নাম ছিল আনিশা। মনীষা চমকে উঠে বলে, তুমি কি আনিশা দিদির কথা বলছো? তোমার স্কুলের নাম কি ছিল? সাতিয়া হতবাক হয়ে বলে, SDA তিরুচি। মনীষা হেসে বলে, এই জন্যই তো তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, আমিও ওই স্কুলেই পড়েছি। তোমরা যখন 12-এ ছিলে, আমি তখন 10-এ পড়তাম, আনিশা দিদির সাথে টিউশনিতে যেতাম। আমার তো এখনো মনে আছে, টিউশন থেকে বের হলেই দেখতাম তুমি আর তোমার বন্ধুরা কিভাবে হা করে আনিশা দিদিকে দেখতে। সাতিয়া অবাক হয়ে বলে, আরে আমি তো তোমাকে স্কুলে কখনোই দেখিনি। মনীষা বলে, দেখবে কিভাবে, তোমার নজর তো সবসময় আনিশা দিদির উপরেই থাকতো। সাতিয়া জিজ্ঞেস করে, তোমাদের ক্লাস টিচার মোহন স্যার ছিল তাই না? তার থেকে যে কত মার খেয়েছি। মনীষা হেসে বলে, আমি নিজ চোখেই দেখেছিলাম, তবে সে তোমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতো। ফাইনাল ডেতে তোমার স্যারকে মারাটা একদম ঠিক হয়নি। সাতিয়া রেগে বলে, ভালো কাজ করেছি। এরপর নিশ্চয়ই তাকে আর ওই স্কুলে দেখা যায়নি। মনীষা বলে, না, আচ্ছা এসব বাদ দাও, আনিশা দিদির কথা বলো। সাতিয়া বলে, আনিশার বাবার ট্রান্সফার হওয়ায় আনিশা সরাসরি আমাদের স্কুলে 12-এ ভর্তি হয়েছিল। বোরখা পরে সাইকেল চালিয়ে রোজ স্কুলে আসতো। স্টাফ রুমে গিয়ে বোরখা চেঞ্জ করে যখন স্কুল ড্রেস পরে আসতো, তখন আমি হা হয়ে তাকেই দেখতাম। প্রতি বৃহস্পতিবার সাদা ড্রেসে আসার নিয়ম ছিল। তখন তো তাকে একদম পরীর মতো লাগতো। প্রত্যেক স্পিড টেস্টে ক্লাস 10 আর 12-এর একসাথে সিট পড়তো। তবে আনিশার বড্ড বাজে অভ্যাস ছিল, সে প্রতিদিন লেট করে আসতো, আর আমি তাকে না দেখা পর্যন্ত লেখাই শুরু করতাম না। এভাবেই রোজ স্কুলে আনিশার পিছু পিছু চলা আর চোখে তাকে দেখে মুচকি হাসা। আনিশা অন্য কোনো ছেলের সাথে কথা বললে রেগে টমেটোর মতো লাল হওয়া, বাসায় সুযোগ পেলেই ফুল দিয়ে তার আনিশার নাম লেখা। এভাবেই নব্য ভালোবাসার সুরে সুরে গুনগুনিয়ে তার সময় কাটতে থাকে। একদিন তার বন্ধু দীনেশ সাতিয়ার এমন ভাবসাব দেখে জিজ্ঞেস করে, ভালোবাসার কেস নাকি? সাতিয়া লজ্জায় হাসতে থাকলে দীনেশ বলে, আরে ও তো মুসলমান, ওকে অন্তত মুসলমান ছেলেদের জন্য রেখে দে। নব্য ভালোবাসার পাগল হলে মানুষ কি না করে। সাতিয়াও তেমনি আজান শুনে ছাদে নামাজে দাঁড়িয়ে যায়। বাবা হঠাৎ এসে ছেলের এই কাণ্ড দেখে হা হয়ে তাকাতেই সে কোন রকমে মন্ত্র জপ করতে করতে দেয় চম্পট। স্কুলে সারাদিন আনিশার পিছু করে ঠিকই, কিন্তু আনিশা কখনো তার দিকে তাকাতেই ভয়ে আরেক দিকে তাকিয়ে থাকে। তবে ফেসবুকে ঠিকই তার সাথে টুকটাক কথা বলে। একদিন আনিশা তার ফোন নম্বর শেয়ার করলে তার খুশি দেখে কে। এরপর রোজ SMS কার্ড কিনে সমানে মেসেজ করতে থাকে। একদিন কেকের দোকানে সব বন্ধুরা মিলে মজা করতে থাকলে হঠাৎ ধাক্কা ধাক্কিতে সাতিয়া 3টা মেয়ের মাঝে গিয়ে পড়লে লজ্জায় তাদেরকে সরি বলে সবকটাকে মারতে থাকে। পরের দিন পরীক্ষার সময় আনিশা কেন যেন আসে না, তাই বেচারা মন খারাপ করে ফাঁকা খাতায় জমা দিয়ে দেয়। ক্লাসে মোহন স্যার যখন খাতা দিতে দিতে সবকটাকে মারতে থাকে, তখন আনিশা সহ সব মেয়ে হাসতে থাকে। ফাঁকা খাতা জমা দেওয়ার জন্য সাতিয়াকে মারতেই যাবে, তখনই মনীষা আসলে সে সব দেখে ভয় দিয়ে দৌড়। স্যার মনীষাকে আবারও ডেকে আনলে মনীষা ডাস্টার নিয়ে বের হচ্ছে দেখে সাতিয়া তাকে দেখে মনে মনে বলে, না, এর মধ্যে আনিশার মতো ব্যাপার নেই। এরপরই স্যার তাকে দেয় ইচ্ছা মতো বাড়ি। বেচারা ক্লাসের সামনে এমন মার খেয়ে লজ্জা পেয়ে বসতেই আনিশা হঠাৎ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, খুব ব্যথা করছে তাই না? এখন কি আর ব্যথা থাকবে? সাতিয়া খুশিতে 7 আসমানে উঠে বলে, একদমই না। এই প্রথম আনিশার কথা বলায় সাতিয়া আজ এত খুশি যে এই জন্য সে রোজ মার খেতে রাজি আছে। ছুটির পরে রি এক্সাম দেওয়ার সময় সাতিয়া পরীক্ষা বাদ দিয়ে তার আর আনিশার নাম মিলিয়ে ফ্লেমস গেম খেলায় ব্যস্ত। ফ্লেমস এর সব কেটে এল থাকলে সাতিয়া তো হ্যাবি খুশি হয়ে যায়, কিন্তু দীনেশ বলে, এল দিয়ে কি হবে, এম মানে ম্যারি, তাহলেই তো কাজে দিবে। সাতিয়া বলে, ভাবছি আজই ওকে প্রপোজ করব। দীনেশ বিরক্ত নিয়ে বলে, শুনেছি আমাদের বয়সী একটা ছেলে আনিশাকে প্রপোজ করার চেষ্টা করছে। আনিশা এসবে খুবই বিরক্ত, আজ তোর টিউশনিও আছে, চল গিয়ে দেখি যে কোনো কাজ হয় কিনা। দুই বন্ধু এবার আনিশার কোচিং এর সামনে দাঁড়ায়। আনিশা বের হতেই সাতিয়া কিছু বলতেই যাবে, তার আগে আনিশার বাবা আসায় সে চলে যায়। তখনই একজন এসে বলে, জেমস নামের এক ছেলে আনিশাকে পছন্দ করে। ব্যাস, দুইজন সাথে সাথে জেমসের পিছু করতে থাকে। সাতিয়া খুব ভাব নিয়ে বলে, আমাদের স্কুলের মেয়ের পিছু করলে তোর পা ভেঙে দিব। আর কিছু বলার আগেই দীনেশ হঠাৎ জেমসের উপরে হামলে পড়ে। সাতিয়া বুঝতে পারে না আনিশার জন্য সে এসেছে নাকি দীনেশ। এবার সে উল্টা দুজনকে থামানোর চেষ্টা করে, কিন্তু থামাতে গিয়ে দীনেশের এক চড় খেয়ে এমন ভাবে পড়ে যেন তাকে এখন অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে। পারেও বটে। এদের এমন মারামারি দেখে একটা অটোওয়ালা এসে কোনো রকমে তাদেরকে থামিয়ে দেয়। সাতিয়া জেমসকে কিছু বলতেই যাবে, তার আগেই দীনেশ বলে, এরপর যদি আনিশার দিকে চোখ তুলে তাকাস তো
তোর খবর আছে। বেচারা সাত্তিয়া হা করে তাকিয়ে ভাবে, এই জন্যই মনে হয় বলে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যাই হোক, রাতে বাসায় ফিরে বেশ হিরো সেজে আনিশাকে মেসেজ দিয়ে বলে, জেমস আর কখনো তোমাকে বিরক্ত করবে না, কিছু হলে আমাকে জানিও। আসলে তো সে পারে না কিছুই, শুধু ভাবই নাই। এরপর মনের সুখে আনিশাকে নিয়ে ডায়েরি লিখতে বসে। পরের দিন আনিশার জন্মদিন, তাই তার জন্য স্পেশাল গিফট বানাতে বসে। কিভাবে সেই গিফটটা আনিশাকে দিবে সেটা ভাবতেই লজ্জায় একদম মাটিতে মেশার মতো অবস্থা হয়। পরের দিন আনিশা সবুজ জামায় আসলে তাকে দেখে সাত্তিয়ার হার্টবিট একদম বেড়ে 7 আসমানে উঠে যায়। কিভাবে তার থেকে চকলেট নিবে ভাবতে ভাবতেই আনিশা চলে আসে আর সাত্তিয়া হাত বাড়িয়ে দেয়। আনিশা আর কারোর সাথে হাত মেলায়নি, শুধু তার সাথে হাত মিলিয়েছে। এটা ভেবেই সাত্তিয়া যখন খুশি হচ্ছিল তখনই তার নির্লজ্জ বন্ধুরা হাত বাড়িয়ে দেয়। যাই হোক, স্কুল শেষে সাত্তিয়া যখন তার সেই গিফট আনিশাকে দিতেই যাবে তখনই তার সামনে হুট করে চলে আসে জেমস। তবে জেমস আজ একা নয়, বরং সে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে এসেছে। সাত্তিয়া হিরোর মতো ভাব দেখিয়ে একটু এগিয়ে ওরে মা বাঁচাও বলে দে দৌড়। এটা কোনো কথা? বেশ অনেকখানি দৌড়ে এক গ্রিলের কাছে দাঁড়িয়ে এমন ভাব নাই যে সে সবাইকে তার এলাকায় নিয়ে এসেছে, এখন দিবে জনমের মার। সাত্তিয়ার এমন ভাব দেখে সবাই ভয়ে পালিয়ে যেতেই যাবে তখনই এক বয়স্ক মহিলা বলে, তোমরা দেখি বন্ধু নামের কলঙ্ক, ছেলেটার জামা গ্রিলে আটকে আছে, তোমরা সাহায্য না করে দাঁড়িয়ে আছো, এটা কোনো কথা? আপনারাই বলেন। এবার আর যাবা কই? সবাই মিলে সাত্তিয়াকে মারতেই যাবে তখনই হঠাৎ সাত্তিয়ার জুনিয়র জাফর এসে সবকটাকে তাড়িয়ে দেয়, কারণ এই জাফরকে সবাই ভয় পায়। সবাই যেতেই জাফর বলে, দেখেছেন ভাই কত কম্পিটিশন, জলদি জলদি আনিশা দিদিকে সব বলে দেন, না হলে কিন্তু পস্তাবেন। কিন্তু স্লো মোশনে চলা সাত্তিয়ার কি অত সাহস আছে? সে চুপি চুপি দেখে আর হাসে। মোহন স্যার তাকে এমন হাসতে দেখে সবার সামনে দাঁড় করিয়ে লজ্জা দিলে আনিশাও এসব দেখে হেসে কুটি কুটি হয়। ক্লাসে এতটা লজ্জা দেওয়ার কারণে মন খারাপ করে বসে আছে। আনিশাকে নিয়ে তখন সাত্তিয়ার বন্ধুরা মজা করতে থাকে। সাত্তিয়া তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই রোজ আনিশাকে ক্লাসে দেখাটা সাত্তিয়ার অভ্যাসে পরিণত হয়ে যায়। মাঝে মাঝে তাদের বেশ কথা হতো, এমনকি মেসেজেও কথা হতো। সময় কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারে না। দেখতে দেখতে ফাইনাল এক্সামের সময় চলে আসে। সাত্তিয়া ঠিক করে এবার সে আনিশাকে তার মনের কথা বলেই দিবে, কিন্তু কিভাবে বলবে সেটা বুঝে উঠতে পারে না। তাই ঠিক করে সামনাসামনি তার মনের কথা বলবে। অ্যানুয়াল ডেতে সাত্তিয়া আনিশার জন্য অপেক্ষা করছে। তখনই আনিশা সাদা সালোয়ার কামিজে ফাংশনে আসলে সাত্তিয়া তো হা হয়ে তাকেই দেখতে থাকে। যেই না সে সামনে আসে অমনি সাত্তিয়া সব সাহস গায়েব হয়ে যায়। সাত্তিয়াকে মন খারাপ করে বসে থাকতে দেখে দীনেশ বলে, তুই এখানে কি করছিস? সাত্তিয়া বলে, আমার খুব ভয় করছে। আমি জানি আনিশাও আমাকে পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেই পারছে না। আমি ভেবে নিয়েছি আজ ওকে প্রপোজ করব। দীনেশ হঠাৎ বলে, ওকে প্রপোজ করিস না, ওর বয়ফ্রেন্ড আছে। সাত্তিয়া বিরক্ত হয়ে বলে, মজা করছিস নাকি? দীনেশ আমতা আমতা করে বলে, আসলে আমি আর আনিশা দুজনকে অনেক ভালোবাসি। ক্লোজ ফ্রেন্ডের মুখ থেকে এমন এক কথা শুনে সাত্তিয়া যেন আকাশ থেকে পড়ে। হতবাক হয়ে বলে, আমি ওকে কতটা পছন্দ করি তুই এটা জানতিস তাই না? দীনেশ বলে, আমি জানতাম, কিন্তু সাত্তিয়া তার কথা শেষ করতে না দিয়েই বলে, তুই আমার সাথে মজা করছিস তাই তো? আমি নিজে ওর থেকে শুনবো। বাধ্য হয়ে দীনেশ তার আর আনিশার মেসেজ গুলো দেখাতেই সাত্তিয়া আর সহ্য করতে না পেরে এক কোনায় গিয়ে কান্না করতে করতে আনিশার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। তার মনে পড়ে সেদিন স্যারের মার খাওয়ার পর তাহলে আনিশা তাকে নয় বরং দীনেশকে জিজ্ঞেস করেছিল যে ব্যথা হচ্ছে কিনা। সেটা মনে করে বেচারা ভ্যা ভ্যা করে কান্না করতে থাকে। একে দেখে কষ্টও লাগছে আবার হাসিও পাচ্ছে। পুরো ঘটনা শুনে মনীষা কোন রকমে হাসি চেপে বলে, তোমার কাহিনী তো পুরো কমেডি ফিল্মও ফেল করেছে। সাত্তিয়া মুখ বাঁকিয়ে বলে, অমন কান্না আমি জীবনে আর কোনোদিনও করিনি। সাত্তিয়া কান্না করতে করতে একটা ফাঁকা ক্লাসরুমে এসে বসতেই বাইরে অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পায়। দৌড়ে বাইরে আসতেই দেখে কয়েকজন গার্জিয়ান মিলে মোহন স্যারকে পুলিশের হাতে দিতে বলছে, কারণ সে গার্লস ওয়াশরুমে উকি দিচ্ছিল। পাশেই দীনেশকে দাঁড়িয়ে থাকতে দেখে সাত্তিয়া দীনেশকে দেখিয়ে মোহন স্যারকে কষে একটা চড় দিয়ে বেরিয়ে যায়। বাড়ি ফিরেও সে মন খারাপ করে বসে শুধু আনিশার কথাই ভাবতে থাকে। দেখতে দেখতে বোর্ড এক্সাম শুরু হয়ে যায়। দীনেশ আর আনিশা সাত্তিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাত্তিয়া সারা দিন মন খারাপ করে বসে থাকে। সাত্তিয়া বলে, এরপর আমি আর আনিশাকে আমার মনের কথা বলিনি, কারোর সাথে যোগাযোগও রাখিনি। যদিও আমি আনিশাকে ইনস্টাগ্রামে স্টক করতাম। স্কুলের পর দীনেশ আর আনিশার ব্রেকআপ হয়ে যায়। আনিশা মুধারাইতে কলেজ শেষ করে ট্রিসিতে 2 বছর কাজ করে। তার জন্য 3টা বিয়ের প্রপোজাল আসে, কিন্তু কোনোটাই তার পছন্দ না হলে পরে তাদের এক রিলেটিভের সাথে বিয়ে দিয়ে দেয়। 2 বছর পর তার একটা কিউট ছেলে হয়, হয়তো তার বয়স এখন 3 বছর হয়ে গেছে। আনিশা এখন সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকে না। মনীষা অবাক হয়ে বলে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থেকেও তুমি দেখছি তার ব্যাপারে সব জানো, তা এরপর আর কাউকে ভালো লাগেনি? সাত্তিয়া বলে, পুরো কলেজটা আনিশার কথা ভাবতে ভাবতেই কেটে গেছে, এরপর আর
কাউকে তেমন ভালো লাগেনি। মনীষা বলে তুমি নিশ্চয়ই সবার মধ্যে আনিশাকেই খুঁজে বেড়াতে। সাত্তিয়া বলে আমার কাহিনী তো অনেক শুনলে, এবার তোমার ব্যাপারে কিছু বলো। মনীষা বলে আমার এখন পর্যন্ত 2টা ব্রেকআপ হয়েছে, একটা কলেজে আর একটা অফিসে। এই 2 ব্রেকআপের কাহিনী বলার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি যখন ক্লাস 10-এ পড়তাম। ওয়েট, এই কাহিনীর ভিলেন কিন্তু তুমি। বেচারা সাত্তিয়া একদম আকাশ থেকে পড়ে। তখন মনীষা, ভিনু আর সন্ধ্যা বেশ ভালো বান্ধবী ছিল। 3জনই স্কুল হোস্টেল থেকে পড়াশোনা করতো। 3জন মিলে সারাদিন এত মজা করতো যে সব টিচাররা তাদের উপরে বিরক্ত হয়ে গিয়েছিল। তাদেরও অবশ্য কাউকে ভালো লাগতো না। দেখতে দেখতে ফাইনাল এক্সাম শুরু হয়ে যায়। বালাজি মনীষার পাশের সিটেই বসেছিল। সে ছিল ক্লাসের টপার। মনীষা আচমকাই তার আনসার কপি টান দিয়ে নিয়ে গুন্ডির মতো ইশারা করে যেন সে ভুলেও টিচারকে এসব না বলে। আনিশা নিজে লিখে পুরো ক্লাসরুমে সেটা পাস করে দেয়। টিচার অন্যমনস্ক হতেই বালাজি তার পেপার নিতেই যাবে, তার আগেই সেটা নিচে পড়ে যায়। টিচার রেগে বলে এটা যার কপি, সে যদি উঠে না দাঁড়ায় তাহলে আজই তার স্কুলের শেষ দিন হবে। বাধ্য হয়ে বালাজি উঠে দাঁড়াতেই টিচার অবাক হয়ে বলে আমি তোমার থেকে এমন কিছু আশা করিনি। মনীষা ভাবে এই বুঝি বালাজি তার নাম নিয়ে নিবে, কিন্তু বালাজি বলে আসলে বাতাসে উড়ে গেছে। টিচার রেগে বালাজিকে থাপ্পড় মেরে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। বালাজির বাবা প্রিন্সিপালের কাছে এসে সরি বলে। সেদিন মনীষার স্কুলে শেষ দিন হতে পারত, কিন্তু বালাজির কারণে সে বেঁচে যায়। সেদিনের ঘটনার পর থেকেই মনীষার নজর বালাজির উপরে পড়ে। তার আগে সে খুব একটা গুরুত্ব দেয়নি। বালাজি স্কুলে ফার্স্ট আসতো আর মনীষা আসতো সবার লাস্টে, মানে 2জন 2 প্রান্তের। এরপর থেকে মনীষা সারাদিন তার আগে পিছে ঘুরতে থাকে আর তাকে নিয়েই ভাবতে থাকে। মনীষা একদিন তার বান্ধবীদেরকে বলে আমি ভাবছি ওকে মনের কথা বলে দিব। সন্ধ্যা বলে মেয়েরা কখনো ছেলেদেরকে প্রপোজ করে না, আমি তো সন্তোষকে 3 মাস ঘুরিয়ে তারপর হ্যাঁ বলেছি। বিনু অবাক হয়ে বলে সন্তোষ তো সব মেয়ের পিছনেই ঘোরে, তবে বালাজি অনেক ভালো, ওকে নিজের মনের কথা বলে দাও, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। একদিন কোচিং ক্লাসে বালাজিকে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখে মনীষা মনে মনে ভাবে বিনু একদম ঠিকই বলেছে, আমি আজই আমার মনের কথা বলে দিব। মনীষা টিউশনের ক্লাস শেষ করে আনিশা থেকে বিদায় দিয়ে বালাজির পিছু পিছু যেতে থাকে। সেদিন সামনেই দীনেশ আর সাতিয়া দাঁড়িয়ে আনিশাকে দেখছিল। বালাজি মনীষার ডাকে সাইকেল থামায়। মনীষা হাঁপাতে হাঁপাতে বলে আমি একাই যাচ্ছিলাম, তাই ভাবলাম তুমিও যদি আমার সাথে যেতে। বালাজি বলে তাহলে তো আমাকে সাইকেল ঠেলে নিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে মনীষা কিভাবে তার মনের কথা বলবে সেটা বুঝে উঠতে পারছিল না, কিন্তু মনীষা তার মনের কথা বলার জন্য মুখ খুললেও কিছুই বলতে পারে না। তখনই সাতিয়া আর দীনেশ মিলে জেমসকে মারছে দেখে বালাজি ভয়ে মনীষাকে বলে তুমি দ্রুত বাড়ি যাও, বলেই সে সাইকেল নিয়ে কোনো রকমে পালিয়ে যায়। মনীষা উপায় না পেয়ে একটা অটোওয়ালাকে থামিয়ে বলে ছেলেরা ওখানে মারপিট করছে, আপনি ওদেরকে একটু থামিয়ে আসেন। লোকটা গিয়ে তাদেরকে থামিয়ে দেয়। হোস্টেলে ফিরে মনীষা তার বান্ধবীদেরকে পুরো ঘটনা বলতেই সন্ধ্যা তার মজা নিতে থাকে। পরের দিন সকালে বিনু স্কুলে যাওয়ার জন্য মনীষাকে ডাকতেই মনীষা বলে আমার ভালো লাগছে না, একটু পরে আসবো। দুপুরে মনীষা স্কুলে যেতেই দেখে সন্তোষ সহ আরো কিছু সিনিয়র মিলে বালাজিকে বিরক্ত করছে। মনীষা রেগে বিনুকে বলে সন্তোষ বালাজিকে বিরক্ত করছিল কেন। আসলে সন্ধ্যা ক্লাসে সবার সামনে বালাজিকে নিয়ে মজা করে বলেছে শুনলাম সিনিয়রদের মারপিট করতে দেখে তুমি নাকি বুলেট ট্রেনের মতো পালিয়ে গিয়েছিলে। এটা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করতে থাকে। বালাজির বন্ধু বালাজিকে বলে মনীষা সবাইকে বলে দিয়েছে যে তুমি মারপিট করতে দেখে পালিয়ে গেছো। এটা শুনে বালাজি বেশ লজ্জা পায়। কিছুক্ষণ পর স্পোর্টস টিচার এসে বলে এখানে কে কে স্পোর্টসে নাম দিতে চাও। সন্ধ্যা বলে বালাজি তো রেসে ফার্স্ট আসবে। বিনুর মুখ থেকে এসব শুনে মনীষা মেরে সন্ধ্যার নাকি ফাটিয়ে দেয়। প্রিন্সিপাল দুজনকে ডেকে রেগে বলে মেয়ে হয়েও তোমরা ছেলেদের মতো মারপিট কেন করবে। এবারের মতো ছেড়ে দিলাম, না হলে পরের বার গার্ডিয়ান ডাকবো। প্রিন্সিপালের রুম থেকে বের হতেই সন্ধ্যা আর মনীষা উল্টো দিকে হাঁটা ধরে, মানে ফ্রেন্ডশিপ এখানেই শেষ। মনীষা ক্লাসের দিকে যাচ্ছিল, তখন সন্তোষ আর তার বন্ধুরা দাঁড়িয়েছিল। মনীষা তাদেরকে ক্রস করে চলে গেলেই সন্তোষ চিৎকার করে ওঠে, কারণ গুন্ডি মনীষা সন্তোষের পায়ে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। সাতিয়া অবাক হয়ে বলে তুমি সত্যি সত্যি ওকে ছুরি মেরেছিলে। মনীষা বলে আমি তো চোখ উপড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এমনিতেই অনেক ড্রামা হয়েছে, তাই আমি আর কিছুই বলিনি। এরপর মনীষা বালাজির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। মনীষাও তাকে আর বিরক্ত করতে চায়নি। হাসি খুশি মনীষা সবসময় মন মরা হয়ে থাকতো। দেখতে দেখতে ক্লাস 10 এর শেষ ক্লাসের দিন চলে আসে। সবাই স্লাম বুক এক্সচেঞ্জ করছিল। মনীষা বালাজিকে দেওয়ার জন্য একটা স্লাম বুক কেনে। বালাজিকে সেটা দিয়ে বলে কিছু মনে না করলে মেমোরি হিসাবে এখানে তোমার যা মনে হয় লিখে দিও। বালাজি কোনো উত্তরই দেয় না। বালাজির এমন ব্যবহারে সেদিন মনীষার সে অনেক কান্না করছিল। কয়েকদিন পরেই স্কুল শেষ হয়ে যাবে আর মনীষা ভেবেছিল হয়তো বালাজি তাকে তার স্লাম বুক ফেরত দিবে, কিন্তু তাও দেয় না। ধীরে ধীরে পরীক্ষার আগের অ্যানুয়াল ডে চলে আসে। মনীষা মনে মনে ভাবতে থাকে সে এমন কি ভুল করেছে যে বালাজি তার সাথে কথাই বলছে না। তাই মনীষা সিদ্ধান্ত নেয় অ্যানুয়াল ডেতে সে বালাজির
দাদির সাথে কথা বলবে। আজ অ্যানুয়াল ডে। ভিরো মনীষাকে বলে আর কয়দিন সন্ধ্যার উপরে রাগ করে থাকবি। সে নিজের ভুল বুঝতে পেরেছে, ও তোকে সরি বলতে চায়, কিন্তু তুই কিভাবে রিয়েক্ট করবি সেটা ভেবে তোকে কিছু বলতেই পারছে না। ঠিক তখনই মনীষার মনে হয় সে কেন বালাজিকে এখনো সরি বলেনি। হয়তো বালাজি সরি শোনার জন্য অপেক্ষা করছে। মিনু মনীষাকে বলে সন্ধ্যা সন্তোষের সাথে দেখা করতে গেছে, ও আসলে তুই আবার অন্য কোথাও চলে যাস না। মনীষা মিনুকে বলে আমি ভাবছি আজ বালাজিকে আমার মনের কথা বলে দিব। মিনু বলে বালাজি একাই বসে আছে, এখনই গিয়ে কথা বলো। মনীষা ফ্রেশ হতে গেলে দেখে সাতিয়া পাগলের মতো কান্না করছে। এরপর মনীষা একটা ফাঁকা রুমে বসে নিজেকে পরিপাটি করছিল। তখনই বাইরে থেকে গন্ডগোলের আওয়াজ পায়। সাতিয়া বলে তুমি ওই জন্য তোমার মনের কথা বলতে পারোনি তাই না? মনীষা অবাক হয়ে বলে তুমি কিভাবে বুঝলে? সাতিয়া বলে কারণ বালাজি তো ঝামেলা দেখলেই পালিয়ে যায়, বলেই হো হো করে হাসতে থাকে। এরপর মনীষার সাথে বালাজির দেখা হয় একদম শেষে বোর্ড এক্সামে। কিন্তু পড়াশোনা থেকে বালাজির মনোযোগ নষ্ট হবে এটা ভেবে মনীষা কিছুই বলতে পারে না। মনীষা শেষ এক্সাম পর্যন্ত অপেক্ষা করে। মনীষা ভেবে নেয় আছে বালাজিকে তার মনের কথা বলেই ছাড়বে। কিন্তু সেদিন মনীষার মা দ্রুত পরীক্ষার হলে এসে তাকে নিয়ে বাড়ি চলে যায়। সেদিনই মনীষা তাকে শেষবার দেখেছিল। সাতিয়া অবাক হয়ে বলে এরপর তুমি তার সাথে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করনি? মনীষা বলে এরপর নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এখন যখন তুমি জিজ্ঞেস করলে তখন বুঝতে পারলাম যে আমি ওকে এখনো ভুলিনি। সাতিয়া বলে আমার ওই ঝগড়ার কারণে তোমার লাইফে এত বড় ঘটনা ঘটে গেছে এটা আমি ভাবতেই পারছি না। আসলেই তোমার লাভ স্টোরিটা অনেক কিউট। তোমার বালাজিকে নিজের মনের কথা বলে দেওয়া উচিত ছিল। মনীষা ওয়াশরুমে যেতে গেলেই একজন ওয়েটার এগিয়ে এসে বলে আমি আপনার অনেক বড় ফ্যান, একটা সেলফি নিতে চাচ্ছি। মনীষা সেলফি তুলে ওয়াশরুমে গেলেই সাতিয়া বেশ কৌতূহলবশত মনীষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘাঁটতে থাকে। মনীষার এত ফলোয়ার দেখে সাতিয়া অবাক হয়ে যায়। মনীষা ফিরে আসতেই সাতিয়া অবাক হয়ে বলে আরে তুমি তো সেলিব্রিটি, জানি না কিভাবে আমি মিস করে গেলাম। মনীষা বলে ব্যাপার না, তবে আমার তোমার সাথে দেখা করে ভালোই লেগেছে। বেশ কিছুক্ষণ তারা অনেক গল্প করতে থাকে। মনীষা জিজ্ঞেস করে আনিশার সাথে দেখা হলে তুমি কি করবে? সাতিয়া বলে তার তো বিয়ে হয়ে গেছে, এখন আর পুরোনো কথা মনে করে কি লাভ। মনীষা বলে আমার কিন্তু বালাজির সাথে দেখা হলে আমি তাকে প্রপোজ করব। সাতিয়া অবাক হয়ে বলে টপারদের কিন্তু জলদিই বিয়ে হয়ে যায়, আমরা আবার কবে দেখা করব? মনীষা বলে আমার নম্বরটা রেখে দাও, যেহেতু তুমি সিনিয়র আগে কয়েকদিন ডেট করে দেখি যে কি হয়। সাতিয়া নম্বর নোট করতেই যাবে তখনই মনীষা বলে তোমার জীবনে একজন ভালোবাসার মানুষ আছে যাকে তুমি কখনো তোমার মনের কথা বলতে পারোনি, আমিও সেটা পারিনি। আমরা বরং তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জানাবো যে তাদেরকে আমরা কতটা ভালোবাসতাম, অনেক মজা হবে তাই না? সাতিয়া বলে এই আইডিয়াটা আমার খুব একটা ভালো লাগলো না, প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে আমাদের কারোর কাছে কারো নাম্বার নেই, আমি কিভাবে ওদেরকে খুঁজে বের করব? মনীষা বলে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। কাল থেকে আমরা যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করে আমাদের মনের কথা বলেই ছাড়বো। সাতিয়া বলে এরপর আমরা বিয়ে করে নিব। মনীষা বিরক্ত হয়ে বলে আগে থেকে তোর স্বপ্ন দেখার কোনো দরকার নেই, এসব 2 সপ্তাহ পরে দেখা যাবে। অটোতে ওঠার আগে মনীষা সাতিয়াকে বলে পরশু আমরা তিরচি যাচ্ছি, আমাকে কল করবে। বলে অটো বেরিয়ে গেলে সাতিয়া পাগলের মতো অটোর পিছু করতে থাকে, কারণ মনীষা তাকে পুরো নম্বরটা দিতেই ভুলে গেছে। বেচারা এবার কল করবে কিভাবে, এটা কোনো কথা? বাড়ি ফিরে সাতিয়া মনীষার ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে তার কলের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ যাওয়ার পর সে বুঝতে পারে মনীষা এই মেসেজ কখনো দেখবেই না। সাতিয়া মনে মনে দিদির থেকে মনীষার নম্বর চাওয়ার কথা ভাবছিল। তখনই দিদি কল করে বলে মেয়েটার সাথে দেখা করে কেমন লাগলো? সাতিয়া বেশ ভাব নিয়ে বলে ঠিক আছে। সাতিয়ার বোন বলে এভাবে চলতে থাকলে তোমার ব্যাচেলার লাইফ কখনোই শেষ হবে না, মেয়েটার নম্বর নিয়েছো? বেচারা ঘাবড়ে বলে দেয় যে হ্যাঁ নিয়েছি। দিদি হঠাৎ তখনই বাবার কথা তুললেই সাতিয়া রেগে কল কেটে দেয়। সাতিয়া কি মনে করে যেন মনীষার ইনস্টাগ্রাম রিলে তার নম্বর কমেন্ট করে তাকে কল করতে বলে। পরের দিন সকালে সাতিয়া অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হতে যায়। তখনই একটা ছেলে কল করে বলে তুমি কি সেই সাতিয়া নামের মেয়ে যে মনীষার রিলসের নিচে নিজের নম্বর কমেন্ট করে কল করতে বলেছিলে? সাতিয়া হতবাক হয়ে বলে আমি কিছুই বুঝতে পারছি না। ফোনের ওই পাশে থাকা ছেলেটা অবাক হয়ে বলে তুমি কি মেয়েটার বয়ফ্রেন্ড নাকি? আমি তো ভেবেছিলাম এটা একটা মেয়ের নম্বর। তখনই কলিং বেল বেজে ওঠে। সাতিয়া দরজা খুলে মনীষাকে দেখে আকাশ থেকে পড়ে। দ্রুত ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে মনীষার কাছে এসে তাকে ভেতরে আসতে বললে মনীষা বিরক্ত হয়ে বলে তুমি যে আমার বিষয়ে ইন্টারেস্টেড না সেটা আগেই বলে দিতে, আমি তোমাকে জোর করব না। সাতিয়া বলে ব্যাপারটা মোটেও এমন না। মনীষা রেগে যেতে গেলেই সাতিয়া তার পিছু নিয়ে বলে আমি তোমাকে কল করার অনেক চেষ্টা করেছি, কাল তোমার নম্বরের জন্য তোমার অটোর পেছনেও দৌড়িয়েছিলাম, কিন্তু ততক্ষণে তুমি অনেক দূরে চলে গিয়েছিলে। মনীষা রেগে বলে তোমার বোনের কাছ থেকে আমার নাম্বার নিতে পারতে। সাতিয়া বলে নিজের মান সম্মান বাঁচাতে তাকে বলে দিয়েছি যে আমার কাছে তোমার নম্বর আছে। মনীষা আর চোখে তাকিয়ে বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? সাতিয়া বলে তোমার ইনস্টাগ্রাম দেখো, তুমি ইনবক্সে মেসেজ দেখছিলে না বলে আমি নম্বর কমেন্ট করেছি। বলেই কমেন্টটা দেখালে মনীষা
হতবাক হয়ে বলে, এমন পাগলামি কেউ করে? চলো ভেতরে যাই। মনীষা সাত্তিয়ার ঘর ঘুরে দেখে বলে, তুমি তো ঘরটা বেশ সুন্দর করে সাজিয়েছো, দেখে তো ব্যাচেলারের বাসা মনেই হচ্ছে না। সাত্তিয়া বলে, আগে সবাই এখানেই থাকতো, বিয়ে হয়ে যাওয়ার পর দিদি তার হাজবেন্ডের সাথে শিফট করে, বাবা তার ভাইয়ের কাছে বেলা চেইতে থাকে, মাঝে মাঝে দেখা করতে আসে। তুমি কি সকালে কিছু খেয়েছো? মনীষা বলে, এখনো না, তবে তুমি যা অর্ডার করেছো সেটা। সাত্তিয়া বলে, আজ প্রথমবার আমার বাড়ি এসেছো, তাই আমি নিজে রান্না করে খাওয়াবো, তুমি কি খেতে চাচ্ছ বলো। মনীষা বলে, মাটন বিরিয়ানি। সাত্তিয়া আর মনীষা এবার একসাথে বাজার করতে বের হয়। সাত্তিয়া আর মনীষার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছে। বাজার করে বাড়ি ফেরার সময় মনীষা হোস্টেল থেকে ব্যাগপত্র গুছিয়ে সাত্তিয়ার বাড়ি এসে বলে, বাড়িতে 2টা রুম আছে, একটাই এখন থেকে আমি থাকবো। বাড়ি ফিরে সাত্তিয়া আর মনীষা একসাথে মাটন বিরিয়ানি রান্না করে। সাত্তিয়া আর মনীষার সাথে কাটানোর সময়গুলো স্বপ্নের মতো মনে হয়। খাবার মুখে দিয়ে মনীষা অবাক হয়ে বলে, তোমার কি কোনো খাবারের হোটেল আছে? সাত্তিয়া বলে, আসলে গ্রামে আমাদের একটা রেস্টুরেন্ট ছিল। মনীষা বলে, তোমার মা বাবা কি ওখানেই থাকে? সাত্তিয়া মন খারাপ করে বলে, কলেজের সেকেন্ড ইয়ারে থাকতেই মা মারা যায়, আর বাবা তার ভাইয়ের সাথে থেকে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে। মা মারা যাওয়ার পর রিলেটিভরা বাবাকে ফাঁসিয়ে হোটেল তাদের নামে করে নেয়। আমরা আমাদের বাড়ি বিক্রি করে চেন্নাইতে চলে আসি। এখন সে আবারও আরেকটা হোটেল খোলার জন্য লোন নিবে বলে আমাদেরকে বিরক্ত করছে। মনীষা বলে, তুমি বাবাকে সাহায্য করে একটা হোটেল খুলে দিলেই তো হয়। সাত্তিয়া বলে, এসব বাদ দিয়ে তোমার খাবার খাও। মনীষা এই বিষয়ে আর কিছুই বলে না। এদিকে মনীষা বাবাজিকে খুঁজে বের করার পুরো প্ল্যান সাজাচ্ছে, আর অন্যদিকে সাত্তিয়া মনীষাকে কিভাবে ইমপ্রেস করবে সেই ভাবনায় ব্যস্ত। তাই কোন দিন কি রান্না করে খাওয়াবে সেটা বোর্ডে লিখে রাখে। রাতে মনীষা সাত্তিয়ার নাম ধরে জোরে ডাকতেই সাত্তিয়া সিগারেট ফেলে দৌড়ে সেখানে আসে। মনীষা বোর্ডের দিকে তাকিয়ে রেগে বলে, এসব কি সকালের স্পেশাল ব্রেকফাস্ট? বলেই সাত্তিয়ার ফোন কেড়ে নিয়ে রিসার্চ করতেই রেগে বলে, আমি সকাল থেকে দেখছি আমাকে কিছু না কিছু খাইয়ে ইমপ্রেস করতে চাইছো, কিন্তু ওদের খোঁজার কোনো চেষ্টাই করছো না, তুমি খোঁজ নেওয়ার জন্য কাউকে কলও করনি। বলেই মনীষা রেগে যেতে গেলেই সাত্তিয়া পেছন থেকে বলে, আসলে আমার কোনো বন্ধু নেই, তাহলে আমি কাকে জিজ্ঞেস করব? মনীষা এবার একটু ভেবে বলে, তুমি কি ড্রিঙ্কস করো? দুজনে এবার একসাথে ড্রিঙ্কস করলে সাত্তিয়া মাতলামি করে বলে, বেস্ট ফ্রেন্ড ধোকা দিলে কেমন লাগে সেটা শুধুমাত্র আমিই জানি। আমার বাকি বন্ধুরাও বলেছিল ওরা যেহেতু একজন আরেকজনকে ভালোবাসে, তাই আমার ওদের মাঝখানে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু আমার কষ্ট কেউ বুঝলোই না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। মনীষা জিজ্ঞেস করে, তোমার কাছে কি দিনেশের নম্বর আছে? সাত্তিয়া বেশ ভাব নিয়ে বলে, ওই ধোকাবাজের নম্বর আমি কেন রাখবো? কিন্তু একটু পরেই বলে, হ্যাঁ আমার কাছে তার নম্বর আছে। বলেই দিনেশকে কল করলে দিনেশ জিজ্ঞেস করে, বন্ধু তুই কেমন আছিস? সাত্তিয়া রেগে বলে, আমি কেমন আছি সেটা জেনে তোর কাজ কি? দিনেশ বলে, তুই কি এখনো আমার উপরে রেগে আছিস? সাত্তিয়াকে পাগলের মতো চিৎকার করতে দেখে মনীষা ফোন নিয়ে বলে, তোমার কাছে কি আনিশার নম্বর আছে? দিনেশ বলে, আসলে তার তো বিয়ে হয়ে গেছে আর সে এখন দেশের বাইরে, কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? মনীষা বলে, আমি পুরো ঘটনা শুনে ভাবলাম সাত্তিয়ার সাথে আনিশা দেখা করিয়ে দিই, যেন সে তার মনের না বলা কথাগুলো বলতে পারে। তখনই সাত্তিয়া এসে জোর করে ফোন নিয়ে দিনেশকে বলে, তুই তো জানতি আমি ওকে কতটা পছন্দ করতাম, তাও তুই এমন কেন করলি? দিনেশ রেগে বলে, আমি ওকে অনেক পছন্দ করতাম, কিন্তু তুই আগে এসে আমাকে তোর মনের কথা বলে দিয়েছিস, তাই আমি নিজে তার সাথে ব্রেকআপ করেছি। আমি আজও তোকে সরি বলছি। সাত্তিয়া কান্না করতে করতে বলে, তুই আমার পিঠে ছুরি মারবি এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। সাত্তিয়াকে কান্না করতে দেখে দিনেশ অস্থির হয়ে বলে, প্লিজ কান্না করিস না, সব দোষ আমার। তুই ওর সাথে দেখা করতে চাচ্ছিস তাই তো? আমি ওর নম্বর খুঁজে তোকে সকালের মধ্যেই জানাচ্ছি। মনীষা অনেক খুশি হয়ে যায়। সাত্তিয়া দিনেশকে বলে, আনিশা কি সত্যি জানে না যে আমি ওকে কতটা পছন্দ করতাম? দিনেশ বলে, আনিশা আমাকে একবার জিজ্ঞেস করেছিল। আসলে একদিনের স্কুলে আনিশা দিনেশকে জিজ্ঞেস করে, তোমার বন্ধু সাত্তিয়া কেমন ছেলে? আমার মনে হয় সে আমাকে পছন্দ করে। দিনেশ বলে, এরকম কিছুই না, ওর তো গার্লফ্রেন্ড আছে, তবে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে সাত্তিয়া রেগে বলে, এই কথাটা আমার ভালোবাসার কথা বলার আগের নাকি পরের ঘটনা? দিনেশ ইতস্তত করে বলে, পরের ঘটনা। সাত্তিয়া রেগে চিৎকার করে বলে, আমি তোকে সামনে পেলে মেরেই ফেলবো। সাত্তিয়া কল কাটতেই মনীষা বলে, প্যাকিং করে নাও। ট্রেনে সাত্তিয়া অবাক হয়ে মনীষাকে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় যাচ্ছি? মনীষা বলে, আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি, বিয়েটা তিরচিতে, তাই যাওয়ার পথে স্কুল থেকে বালাজির কন্ট্যাক্ট ডিটেইলস কালেক্ট করে নিব। তোমার কাজ তো হয়ে গেছে, তোমার না হওয়া গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তোমাকে সাহায্য করবে, কিন্তু আমাকে কে সাহায্য করবে? তবে সত্যি তোমার বন্ধু একটা ধোঁকাবাজ।
সাত্তিয়া স্মোক করতে ট্রেনের দরজার কাছে আসলে তাকে একজন কল দিলে সাত্তিয়া রেগে বলে, যে টাকা নিয়েছে তার কাছে টাকা চান, আমাকে বিরক্ত করবেন না। তখনই মনীষা জিজ্ঞেস করে, কে কল করেছে? সাত্তিয়া বলে, পাওনাদার। বলেছিলাম না বাবা রেস্টুরেন্ট চালানোর জন্য ধার নিয়েছিল, এখন ওরা আমাকে কল করে বিরক্ত করে। মনীষা জিজ্ঞেস করে, তুমি কি কখনো সেই কারণ জানার চেষ্টা করেছো? সাত্তিয়া এবার গভীর চিন্তায় পড়ে যায়। মনীষা জানায়, বাবা তার ছোটবেলায় মারা যায়, ফুসফুসে ক্যান্সার হয়েছিল। বাবা অনেকে স্মোক করতো, আর যখন স্মোক ছেড়ে দেয় ততদিনে অনেক দেরি হয়ে যায়। স্কুলের শেষ দিন মা হোস্টেল থেকে এই জন্যই তাকে জলদি নিতে এসেছিল। তখনও মনীষা জানতো না তার বাবা এতটা অসুস্থ। আসলে বাবাই মনীষাকে জানাতে মানা করেছিল, এই জন্য মনীষাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। রাগ করে মনীষা 2 বছর তার মায়ের সাথে কথা বলেনি। বাবার শেষ মুহূর্তে মনীষা বাবার সাথে থাকতে পারেনি, তাকে দেখতে পারেনি। এই জন্য মনীষার এখনো আফসোস হয়। কিন্তু মনীষা এখন নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, মনীষা থাকলে বাবা হয়তো আরো বেশি কষ্ট পেত। বাবা মারা যাওয়ার পর বেঙ্গালুরুতে শিফট হয়ে মা অনলাইন বিজনেস করে সংসার চালিয়েছে। মনীষার তার মায়ের জন্য অনেক কষ্ট হয়, সে চায় তার মাকে আবারও বিয়ে দিতে। হঠাৎই বলে, তোমার বাবাও তো সিঙ্গেল, ওদের দুইজনকে মিলিয়ে দিলে কেমন হয়? এটা কোনো কথা? যাকে স্বামী বানানোর কথা তারই বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে শেষে কি ভাই বোন হতে চাচ্ছে? সাত্তিয়া দেয় এক ঝাড়ি। রাতে মনীষা তার মায়ের সাথে মেসেজে কথা বলায় ব্যস্ত, আর সাত্তিয়া মনীষাকে দেখায় ব্যস্ত। মা জিজ্ঞেস করে, তুই কি সাত্তিয়াকে পছন্দ করিস? মনীষা সাত্তিয়ার দিকে মায়ার নজরে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। সকালে মনীষা ট্রেন থেকে নামার সময় সাত্তিয়াকে ঘুমাতে দেখে একটা সেলফি তুলে নেয়। বিয়েতে যাওয়ার পথে সাত্তিয়া ইনস্টাতে দেখে মনীষা ট্রেনের সেই সেলফি পোস্ট করে ক্যাপশন দিয়েছে গ্রিন ফরেস্ট। সাত্তিয়ার মনে তো লাড্ডু ফুটতে থাকে। অনুষ্ঠানে মনীষার পুরনো বন্ধু সন্তোষের সাথে দেখা হলে মনীষা বলে, এটা আমাদের সিনিয়র, মনে পড়ে? সন্তোষ কিছুতেই মনে করতে পারে না। স্কুলে এই জনাব কোনো বিশেষ কেউ ছিল না যে তাকে সবাই মনে রাখবে। যাই হোক, সন্তোষ রাতের পার্টির দাওয়াত দিয়ে চলে যায়। মনীষা সাত্তিয়াকে বলে, তুমি মোহন স্যারকে সরি বলবে, কারণ অ্যানুয়াল ফাংশনের দিন সন্ধ্যাকে কান্না করতে দেখে বিনু জিজ্ঞেস করেছিল কি হয়েছে। সন্ধ্যা জানায় সন্তোষের সাথে তার ঝগড়া হয়েছে, তাই সে রেগে সবার সামনে তাকে চড় মারে। সেই বদলা নিতে সন্তোষ এখন সন্ধ্যাকে ব্ল্যাকমেইল করে তাদের ব্যক্তিগত কিছু ছবি পাঠিয়েছে। সন্তোষ এমন করবে সে কখনো বুঝতেই পারেনি। তখনই মোহন স্যার এই কথা জানতে পেরে সন্তোষের কাছে যায়, কিন্তু সন্তোষ সেখান থেকে বন্ধুদের সাথে পালিয়ে গেলে কয়েকজন অভিভাবক স্যারকে লেডিস টয়লেটের সামনে দেখে ভুল বুঝে হই হুল্লোড় শুরু করে। আর তখনই সাত্তিয়া গিয়ে তার হিরোগিরি দেখিয়েছিল। সত্য জানার পর সাত্তিয়ার অনেক খারাপ লাগে। মোহন স্যার আসলে তার সামনে দাঁড়াতেই পারবে না বলে সাত্তিয়া মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। মনীষার স্যারকে সাত্তিয়ার কাছে নিয়ে আসলে সাত্তিয়া স্যারের কাছে ক্ষমা চায়। স্যার বুঝিয়ে বলে, এসব কোনো ব্যাপারই না, তোমার জায়গায় আমি থাকলে হয়তো একই কাজ করতাম। আমার মনে হয়েছিল আমার স্টুডেন্টরা আমাকে নিয়ে এমন ভাবে, হয়তো সেটা আমারই দোষ। আমি তোমাদের পছন্দের টিচার হতে পারিনি, তোমাদের পছন্দের হলে আমাকে সন্দেহ করতে না, তাই নিজেকে বদলিয়ে নিয়েছি। মনীষাকে প্রায় বলতাম, আমার এক স্টুডেন্টকে জানাতে চাই আমি বাজে মানুষ না। সাত্তিয়া লজ্জায় কান্না করে দেয়। লাঠি নিয়ে স্যারকে মারতে বলে, কিন্তু স্যার না মারায় পাকনা মনীষাই জোরে দেয় একটা বাড়ি। সব ভুল বোঝাবুঝি শেষ করে স্টেজের দিকে আসতেই দেখে বর হিসাবে সন্তোষ দাঁড়ানো। মনীষা বলে, সন্তোষ সেদিন রাগের মাথায় সন্ধ্যাকে ভয় দেখাতে অমন করেছিল, তবে পরে যখন তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় আর অনেক কান্না করে, এই জন্য আমরা সবাই তাকে ক্ষমা করে ভালো বন্ধু হয়ে যাই। আসলে কেউ মন থেকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। বিয়ের প্রোগ্রাম থেকে বের হয়ে দুজন মাইকেলের আইসক্রিম খেতে যায়। একের পর এক আইসক্রিম খেয়ে পুরো শপই একদম খালি করে দিবে, কারণ এটা তাদের স্কুল লাইফের সবচেয়ে পছন্দের আইসক্রিম ছিল। একসাথে পুরো শহর ঘুরে তারা অনেক সুন্দর সুন্দর স্মৃতি বানায়। হঠাৎ টেকুয়েরো নামের কেউ একজন সাত্তিয়াকে ফলো রিকোয়েস্ট পাঠায়। সাত্তিয়া মনীষাকে জিজ্ঞেস করে, টেকুয়েরোকে? সে তোমার সব পোস্টে কমেন্ট করে। মনীষা বলে, সে তো আমার ডাই হার্ট ফ্যান। মনীষার সবকিছু সে তীক্ষ্ণভাবে ফলো করে। সাত্তিয়া বলে, ঠিক আছে, কিন্তু আমাকে রিকোয়েস্ট কেন দিয়েছে? মনীষা শুনেই হেসে বলে, সাত্তিয়ার সাথে ছবি দেখে হয়তো সে জেলাস ফিল করছে। সাত্তিয়া নিজেই জেলাস, তাই এসব ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে বলে। সাত্তিয়া জিজ্ঞেস করে ওই ফ্যান তাকে কি ধরনের মেসেজ পাঠায়। মনীষা কোনো উত্তর না দিয়ে ঘুমিয়ে যায়। মনীষা তো ঘুম, কিন্তু সাত্তিয়া শান্তিতে বসতেও পারছে না। সেই টেকুয়েরোর আইডিও লক, তাই মনীষার ফোন নিয়ে ঘাটাঘাটি করতে গেলে মনীষার ঘুম ভেঙে যায়। সাত্তিয়া এক নিঃশ্বাসে বলে, আসলে আমার ফোনের চার্জ শেষ, বসকে কল দিতে হবে। মনীষা আবারও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যায়। সাত্তিয়া দৌড়ে বাইরে গিয়ে টেকুয়েরোর ইনবক্স মেসেজ চেক করে। সে জিজ্ঞেস করেছে যে ও কি তোমার বয়ফ্রেন্ড? মনীষা বলে না। বেচারা মন খারাপ করে নিচে যেতেই দেখে মনীষা লিখেছে, সে আমার হবু কেউ হতে পারে। সাত্তিয়া তো খুশিতে লাফাতে মন চায়। খুশিতে সে ফোনটা রেখে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর মনীষা প্রচন্ড রেগে সাত্তিয়াকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করে, তুমি আমার মেসেজ চেক করেছো? সাত্তিয়া অস্বীকার করলে মনীষা বলে, আমি তো আমার ফোন দিয়ে কখনো ইনস্টাতে ঢুকিনি, তাহলে স্ক্রিনে ইনস্টা কিভাবে
নীরবে থাকলো। সাতিয়া এবার তার অন্যায়ের জন্য ক্ষমা চায়, কিন্তু মনীষা রেগে তাকে রুম থেকে ঘাট ধরে বের করে দেয়। অন্য রুমে গিয়ে সাতিয়া মাফ চাওয়ার জন্য কয়েকবার কল দেয়, কিন্তু ফোনও বন্ধ। মনের কষ্টে একা একাই পাবে গিয়ে এক কোনায় বসে ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর মনীষা সেখানে আসলেও সাত্যাকে কোনো পাত্তাই দেয় না। বন্ধুদের সাথে নাচতে নাচতে একের পর এক ড্রিঙ্কস করতেই থাকে। সাত্যার প্রচন্ড রাগ হয়। পার্টির শেষে দুজনে এক গাড়িতেই হোটেলে আসে, কিন্তু মনীষা একদম চুপ। যে যার রুমে চলে গেলে সাতিয়া কি করবে বুঝতেই পারে না। তখনই হঠাৎ কলিং বেল বাজে। দরজা খুলে দেখে মনীষা অ্যাংরি বার্ড হয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে এসে ঝাড়ি দিয়ে বলে, তুমি এত চিপ বিহেভিয়ার কিভাবে করতে পারলে? সাতিয়া বলে, ওই সময় আমার মাথা ঠিক ছিল না, কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই অমন করেছি, আর কখনো এমন করব না। মনীষা রেগে বলে, এটার কি গ্যারান্টি আছে যে আর এমন করবে না? সাথে সাথেই সাতিয়া মনীষাকে জড়িয়ে ধরে। সকালে গাড়িতে বসে সাতিয়া লজ্জায় লাল টমেটো হয়ে বসে আছে। মনীষা জিজ্ঞেস করে, কি হয়েছে? সাতিয়া বলে, আমার দিকে তাকিও না, গত রাতের কথা মনে পড়তেই লজ্জা লাগছে। মনীষা বলে, আমি নেশার ঘরে ছিলাম, তাই সিরিয়াস হওয়ার কিছু নেই। সাতিয়ার মুখটা একদম মলিন হয়ে যায়। পুরোনো স্মৃতি মনে করতে করতে মনীষা তাদের স্কুলে আসে। হঠাৎই সাতিয়ার জাফর নামে সেই জুনিয়র সাথে দেখা হলে জাফর বলে সে এখন এই স্কুলের স্টাফ। কথায় কথায় মনীষা বালাজি আর আনিশাকে খোঁজার কথা বললে জাফর বলে, গত সপ্তাহে আনিশা দিদি দেশে ফিরেছে, দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে, তাই ডেলিভারি পর্যন্ত এখানেই থাকবে। বেচারা সাতিয়ার মুডটাই অফ হয়ে যায়। মনীষা জাফরের কাছ থেকে আনিশার নম্বর নিয়ে বালাজির নম্বর ম্যানেজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। সাতিয়ার এসব একটুও ভালো লাগে না, তাই তাদের ক্লাসরুম দেখতে যায়। মনীষাও তার ক্লাসরুমে আসে। এখানেই কত মারামারি, রাগ, ঝগড়া, হাসাহাসি, স্যারের বকা, এসব কথা মনে করতে সাতিয়া কিছুক্ষণ সেখানেই বসে থাকে। মনীষার ক্লাসে গেলে মনীষা জানায় আনিশা দিদি 7টার সময় সি কিংস রেস্টুরেন্টে আসবে, আমার সাথে তুমিও যাবে। গাড়িতে বসে সাতিয়া বেশ ঘাবড়ে ভাবে তার কি আসলেই যাওয়া উচিত। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েও সাতিয়ার ভেতরে যেতে যাচ্ছে না। সাতিয়াকে কোনো রকমের টেনে হিচড়ে ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকতেই দেখে আনিশা একদম স্কুলের মতো মাথায় ওড়না দেওয়া। সাতিয়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, পর মুহূর্তেই দৌড়ে বাইরে চলে আসে। মনীষা গিয়ে পৌঁছালেও সাতিয়া বলে, আমার তো হার্ট ফেল হয়ে যাবে, আমি পারবো না। মনীষা আচমকে তাকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো, এই মিটিং এর পর সব ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো আফসোস থাকবে না। নিজেকে শান্ত করে সাতিয়া ভেতরে আসলে আনিশা সাতিয়াকে দেখে অনেক খুশি হয়ে যায়। আনিশা তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিলে সাতিয়া পকেট থেকে তার ভাগ্নের জন্য চকলেট বের করে। মনীষা দুজনকে সময় দেওয়ার জন্য আনিশার ছেলেকে নিয়ে আরেক টেবিলে বসে। সাতিয়া ভয়ে ইতোসিত হয়ে বসে আছে। আনিশা জিজ্ঞেস করে, কেমন আছো, জীবন কেমন যাচ্ছে? সাতিয়া বলে, সব ভালো, তা তোমার স্বামী আসেনি? আনিশা বলে, সে ডেলিভারির সময় আসবে। আনিশা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলবে? আমি কিন্তু সব জানি, দিনেশ আমাকে সব বলেছে। সাতিয়া দিনেশের উপরে প্রচন্ড রাগ হয়, এর জন্য বেচারা কখনো শান্তিই পাবে না। আনিশা বলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম, আসলে মেয়েরা সব বুঝে যায়। দিনেশ যখন বলেছিল তখন আমার অনেক হাসি পেয়েছিল, আমার কি দোষ? তুমি মেসেজে অনেক কথা বললেও স্কুলে কখনো চোখে চোখই রাখতে না, তাই কখনো কিছু বলতেই পারিনি। দিনেশ প্রপোজ করেছিল, তাই তাকেই হ্যাঁ বলে দিয়েছিলাম। জীবনটা আজও, তাই না? সে সময় এসব কষ্ট মনে হতো, আর আজ সেটা সুন্দর একটা স্মৃতি হয়ে গেছে। সাতিয়া ব্যাগ থেকে স্কুল লাইফের বানানো একটা গিফট দেয়, যেটা আনিশা জন্মদিনে সে দিতে চেয়েছিল। আনিশা সেটা খুলতেই দেখে আনিশার চোখ আঁকানো আর চারপাশে তার নাম লেখা। সাতিয়া জানায় সে সময় গুগলে সার্চ দিয়ে যত ভাষা আছে সব ভাষায় আনিশার নাম লিখেছিল। এত সুন্দর গিফট পেয়ে আনিশা অনেক খুশি হয়ে বলে, সেদিন তুমি এটা দিলে আজকে আমাদের পরিস্থিতি অন্যরকম হতো, তাই না? জীবনের প্রথম ক্রাশকে এভাবে হাসতে দেখে সাতিয়ার চোখ ছলছল করে ওঠে। সাতিয়া জিজ্ঞেস করে, তোমার মনে আছে আমাকে মোহন স্যার মেরেছিল আর তুমি জিজ্ঞেস করেছিলে ব্যথা লেগেছে কিনা? সেটা কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আনিশা বলে, হ্যাঁ, প্রথমবার মার খেয়েছিলে তো, তাই আমার ভালো লাগছিল না। এটা শোনা মাত্রই সাতিয়া বুকে হাত বুলায়, মানে তার অনুভূতি এতটাও ফিকে ছিল না, আজ তার জীবন যেন সার্থক হয়ে গেছে। এই কাণ্ড দেখে আনিশা হাসতে হাসতে বলে, আচ্ছা, যা বলার জন্য এসেছিলে সেটা বলো, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। সাতিয়া অনেক সাহস জুটিয়ে বলে, আই লাভ ইউ আনিশা। আনিশা বলে, সরি সাতিয়া, আমার বিয়ে হয়ে গেছে। সাথে সাথেই দুইজন খিলখিল করে হেসে দেয়। মনীষাও কিছুক্ষণ পর তাদেরকে জয়েন করে। স্কুলের পুরনো গল্পে তাদের আড্ডা জমে ওঠে। আড্ডা শেষে মনীষা তিনজনের একটা সেলফি তোলে। বিদায় বেলায় আনিশা সাতিয়ার সাথে হ্যান্ডশেক করতেই সাতিয়ার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ফেরার সময় বাসে বসে বসে আনিশাকে ছবিতে দেখে মিটমিট করে হাসতে থাকে, কিন্তু পরক্ষণে মনীষা ছবি জুম করে হাসতে থাকে, কারণ আজকের এই দিনটা শুধুমাত্র মনীষার জন্যই পেয়েছে। মনীষা জিজ্ঞেস করে, এখন কেমন মনে হচ্ছে? সাতিয়া বলে, অনেক ভালো মনে হচ্ছে, জীবনে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছি, আমার আর কোনো আফসোস থাকলো না, মনে একটা আলাদা শান্তি লাগছে। আজ যদি সে হ্যাঁ করে দিত, দুনিয়া সব ছেড়ে দিতাম। মনীষা হেসে বলে, তার জন্য আগে তার স্বামী আর ছেলের অনুমতি নেওয়া লাগবে, বুঝতে পেরেছো? সাতিয়া বাসে মনীষার পেছনে বসে ঠিক এসব ভাবতে ভাবতে সেভাবেই তাকে
তাকায় যেভাবে সে আনিশাকে দেখতো। আনিশা যখনই সাতিয়া দিকে তাকাতো সাতিয়া মুখ ফিরিয়ে নিত, কিন্তু এবার আর সাতিয়া মনীষা থেকে মুখ ফেরায়নি। জীবনের আসল মানে, অনুভূতির প্রকৃত অর্থ মনীষাই সাতিয়াকে বুঝিয়েছে। মনীষা জিজ্ঞেস করে, এত টেনশনে ছিলে, স্মোক করলে না কেন? সাতিয়া বলে, ছেড়ে দিয়েছি, কারণ আমি আমার মেয়ের সাথে বেশি বেশি সময় কাটাতে চাই। এই কথায় মনীষা বেশ খুশি হয়ে যায়। হোটেলে ফিরে সাতিয়া জিজ্ঞেস করে, পরের প্ল্যান কি? মনীষা বলে, বালাজির সাথে দেখা করব, না জানি সে এখন কেমন আছে। সাতিয়া কথা দেয় মনীষার মতো সেও মনীষাকে বালাজির সাথে দেখা করাবে। রুমে ফিরে স্কুলের মতোই সেই ফ্লেমস এর গেম খেলে দেখার চেষ্টা করে যে তাদের ফিউচারে কি আছে, কিন্তু সব কাটাকাটি করলেও থেকে যায় শুধু এল, মানে লাভ আসলেও আসে না ম্যারি। তাই বেচারার মনটাই খারাপ হয়ে যায়। সকালে সাতিয়া মনীষাকে বলে, তাড়াতাড়ি রেডি হও, চেন্নাই যেতে হবে, তোমার বালাজির খোঁজ পাওয়া গেছে। 3 ঘন্টা পরেই ফ্লাইট। মনীষা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। আজ মনীষার এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। সে এখন কেমন দেখতে, কি করবে এসব শুনতে চাইলে সাতিয়া বলে, 2 ঘন্টা পর দেখা হবে, তখনই দেখে নিও। কিন্তু মনীষা তো তরই সয় না। সাতিয়া জানায় বালাজি এখনো বিয়ে করেনি। সাতিয়া জিজ্ঞেস করে, যদি বালাজি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তাহলে কি করবে? মনীষা সাবলীল ভাবেই বলে দেয়, তোমাকে টাটা বাই বাই করে দিব। আসলে গত রাতে ইনস্টাতে থাকা মনীষার সেই ডাই হার্ট ফ্যান টিকুইরো আইডি থেকে একজন সাত্যাকে কল দিয়ে জিজ্ঞেস করে, তোমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? সাতিয়া কেন জিজ্ঞেস করলে টিকুইরো বলে, আসলে আমি মনীষাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু বলার সাহস হয়নি। যদি সে অন্য কাউকে পছন্দ করে তাহলে আমি ওকে আর ডিস্টার্ব করব না। সাতিয়া জিজ্ঞেস করে, আগে বলো তুমি কবে থেকে ওকে ভালোবাসো আর তোমার নাম কি? টিকুইরো জানায় স্কুল লাইফের ক্লাস 10 থেকেই সে ভালোবাসে আর তার নাম বালাজি। বালাজির অ্যাপার্টমেন্টের সামনে এসে মনীষা প্রচুর ঘাবড়ে যায়। কাল তো সে সাতিয়াকে সাহস দিচ্ছিল আর আজ নিজেই নার্ভাস। সাতিয়ার হাত ধরে বলে, আমার সাথে থেকো প্লিজ, উল্টাপাল্টা কিছু করে না বসি। কিন্তু বালাজিকে দেখা মাত্রই মনীষা সাতিয়ার হাত ছেড়ে দেয়। সাতিয়া বাহানা দিয়ে দুজনকে একা ছেড়ে বাইরে চলে আসে। বালাজিকে এই প্রথম কথা বলতে দেখে মনীষা বলে, তুমি কথাও বলতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি বোবা। বালাজি জানায় সে এখন এক কোম্পানির মার্কেটিং হেড, তাই এখন তাকে অনেক কথা বলতে হয়। দুজনে অনেকক্ষণ গল্প করে। বালাজি তার লকার থেকে এত বছর ধরে আগলে রাখা মনীষার সেই বুক বের করে দেয়। বালাজি তাতে নিজের মনের সব কথা লিখেছিল, কখন তার মনীষাকে ভালো লেগেছিল, কখন মন খারাপ হয়েছিল, আর কিভাবে সে মনীষাকে দেখতে চায়, সবকিছু। মনীষা ডায়েরি পড়ার পর জিজ্ঞেস করে, এটা আমাকে দেওনি কেন? বালাজি বলে, ভয় পেয়েছিলাম, তুমি কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছিলাম না। আসলে তখন আমার আত্মবিশ্বাস খুবই কম ছিল, তবে আমি শেষ দিন এটা তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি ততক্ষণে চলে গিয়েছিলে। মনীষা বলে, পরে যোগাযোগ করতে পারতে। বালাজি বলে, আমি জানতাম না তুমি আসলে কি ফিল করো, তবুও আমি সব সময় তোমার সাথে কানেক্টেড ছিলাম বলেই টিকিউরের আইডি দিয়ে মেসেজ করে। এদিকে সাতিয়াকে তার দিদি কল দিয়ে কিছু বলতেই সে দৌড়ে মনীষার কাছে আসতেই দেখে মনীষা আর বালাজি একে অপরকে জড়িয়ে আছে। সাতিয়া বুঝে যায় মনীষা তাকে ছেড়ে চলে গেছে, তাই আর ডিস্টার্ব না করে হাসপাতালে চলে আসে। কারণ সাতিয়ার বাবার প্রেসার বেড়ে যাওয়ায় মাথা ঘুরে পড়ে গেছে, তাই সে এখন হাসপাতালে ভর্তি। দৌড়ে বাবার কাছে বাবা বলে, একটা দোকান দেখতে গিয়েছিলাম, গরমের কারণে মাথা ঘুরে পড়ে গেছি। সাতিয়া রেগে ঝাড়ি দিয়ে বলে, তোমার সমস্যাটা কি? চুপ করে বাসায় থাকতে পারো না? এভাবে তিলে তিলে আমাদের মারার থেকে একবারে মেরে ফেলো। বাবা কান্না করে বলে, যেদিন থেকে সব বুঝতে শিখেছি সেদিন থেকে একটাই কাজ করতে জানি, যতক্ষণ না নিজ হাতে 4 জনকে খাওয়াতে পারি শান্তিতে থাকতে পারি না। এই কাজের মাধ্যমে মনে হয় তোর মা আমার সাথে আছে, আমি আজও তোর মাকে ভুলতে পারছি না। সাতিয়ার নরম কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে আগে সব বলনি কেন? বাবা বলে, তোরা কেউ আমাকে বোঝার চেষ্টাই করিসনি। সাতিয়ার মনে পড়ে মনীষা জিজ্ঞেস করেছিল, বাবাকে কখনো জিজ্ঞেস করেছিলে যে সে কেন এমন করে? যদি সাতিয়া জিজ্ঞেস করতো তাহলে বাবার কষ্টটা বুঝতে পারতো। নিজের ভুল বুঝতে পেরে সাতিয়া অনুতপ্ত হয়ে বসে আছে। দিদি আসলেই দিদিকে বলে, বাবাকে একটা রেস্টুরেন্ট খুলে দিব, কয়েকজন লোকও রাখবো যেন তারা বাবা দেখাশোনা করে। দিদি জিজ্ঞেস করে, তুই মনীষার কল রিসিভ করছিস না কেন? আমাকে বারবার কল দিচ্ছে। সাতিয়া হঠাৎই দিদিকে শক্ত করে ধরে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। সাতিয়া বলে, আমি ওকে অনেক পছন্দ করি, কিন্তু মনে হচ্ছে আমি ওকে হারিয়ে ফেলেছি, ওকে ভুলতেও পারছি না। দিদি বুঝিয়ে বলে, দুনিয়াতে কি মেয়ের অভাব আছে নাকি? তার আগে তুই মনীষার সাথে কথা বলে শোন যে সে কি বলতে চাচ্ছে। সাতিয়া মনীষাকে কল তো দেয়, কিন্তু মনীষা কিছু বলার আগেই সাতিয়া বলে, আমি অনেক ব্যস্ত, পরে কথা বলবো বলেই কলটা কেটে দেয়। বাবা আর দিদিকে বাসায় দিয়ে সাতিয়া বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফেরে। মনীষার সাথে কাটানো মুহূর্ত সাতিয়াকে সুন্দর এক স্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। বাসার প্রতিটা কোনায় কোনায় মনীষার স্মৃতি। কোনো রকমে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু শান্তিতে ঘুমাতেও পারে না। বাধ্য হয়ে ড্রিঙ্কস করে ফ্লোরে ঘুমিয়ে যায়। সকাল সকালে অসংখ্যবার কলিং বেলের শব্দ শুনে চোখ ডলতে ডলতে দরজা খুলতে দেখে তার ধোকাবাজ বন্ধু দীনেশ দাঁড়ানো। দীনেশ দেয় কষে একটা চড়। আসলে সাতিয়া গতরাতে মাতাল হয়ে কান্না করতে করতে দীনেশকে কল দিয়ে বলেছিল, 6টায় শেষ বারের মতো দেখা করতে আসিস, আমার আনিশার কসম। এই কথা শুনে দীনেশ তার স্ত্রী বাচ্চা রেখে বন্ধুকে বাঁচাতে চলে এসেছে। দীনেশ বলে,
বলে চল গিয়ে জিজ্ঞেস করি কেন সে তোকে ছেড়ে দিল। সাতিয়ার মনে নেই যে সে কাল নেশার ঘরে আর কি বলেছে। তখনই আবারও কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে জাফর, আনিশা আর সন্তোষ এসেছে। মানে এই 2 দিনের দেবদাস এদেরকেও কল দিয়ে কান্নাকাটি করেছিল। আনিশার রাগী চোখে সাতিয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আবারও কলিং বেল বাজে। এবার দিদি আর দুলাভাই এসেছে। দিদি জিজ্ঞেস করে আমাকে ফুলের মালা কেন আনতে বলেছিলি? আনিশা রেগে বলে আপনার ভাই মরতে চাচ্ছে তাই। দিদি রেগে বলে দুনিয়াতে কি ওই একটাই মেয়ে আছে নাকি? তোর মাথায় সব চিন্তা আসে কিভাবে? তখনই আবারও কলিং বেল বাজে। এই বান্দা না জানি আর কাকে কাকে কল দিয়েছে। দরজা খুলতেই দেখে বালাজি দাঁড়ানো। কথা বলার জন্য বালাজি আর সাতিয়া ছাদে আসলে লজ্জায় ডুবে সাতিয়া বলে ভুল করে তোমাকে কল দিয়েছিলাম। বালাজি বলে না আপনি তোমাকে কল দেননি, কিন্তু আপনাকে ধন্যবাদ। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিনটা আপনি আমাকে দিয়েছেন। সাতিয়া এসব আর সহ্য করতে পারবে না, তাই যেতে গেলেই বালাজি বলে আপনি অনেক লাকি, মনীষার মতো মেয়ে পেয়েছেন। সাতিয়া হতবাক হয়ে যায়। সেদিন আসলে ডায়েরি দেখার পরও মনীষার মন মানছিল না, তার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। বালাজি বলে তুমি না বললে জানি না আমি সেটা কিভাবে মেনে নিব। বলে মনীষাকে জড়িয়ে ধরলে বালাজি বলে সাতিয়া না বললে আমি জানতেই পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো। মনীষা সব সত্য শুনে বলে আমি দেখা করতে চাইতাম, সেটা করেছি। তুমি আমার জীবনে একটা সময়ের জন্য ভালোবাসা ছিলে, একটা সুন্দর স্মৃতি মনে করে রেখে দিব, এটাই অনেক। এরপর আমার জীবনে আরো অনেক সম্পর্ক এসেছে, তুমিও স্পেশাল, কিন্তু সে সময় যেই ফিলিংসটা ছিল এখন সেটা নেই। আমি বুঝিনি তুমি এখনো এমন ভাবো। ওসব ছোটকালের পাগলামো ছিল, ওসব ভুলে এখন মুভ অন করো। সাতিয়ার সাথে দেখা হওয়ার পর থেকেই আমি ওকেই চাই, ওর সাথেই আমার জীবন কাটাতে চাই, আর এমন ফিলিংস শুধুমাত্র সাতিয়ার জন্যই এসেছে। এই কথা শোনা মাত্রই সাতিয়া খুশিতে বালাজিকে রীতিমতো জড়িয়ে ধরে। বালাজিকে ধন্যবাদ দিয়ে বলে তুমি আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ড। বালাজি হোটেলে সেই টিস্যু পেপার দিয়ে বলে এটা মনীষা দিতে বলেছিল, নিচে অপেক্ষা করছে। সাতিয়ার জন্য তো আজ ঈদের দিন। খুশিতে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। নিচে গেলেই দেখে মনীষা রেগে বেলুনের মতো ফুলছে। কাছে যেতেই কোষে এক থাপ্পড় মেরে সাতিয়ার ইনস্টা দিয়ে দেখায়। এই আহাম্মক মাতাল হয়ে এক ছাপড়ির টিকটক ভিডিও দিয়েছে, যেখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে অন্য একজনের হাতে তুলে দিয়ে গান দিয়েছে ধোকাবাজ মনীষা ও মনীষা। মনীষার রেগে হাঁটা দিতেই সাতিয়া তার রাগ ভাঙানোর চেষ্টা করে। মনীষা রেগে বলে কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে দিব? আমার কল কেন রিসিভ করছিলে না? মাতাল হয়ে পুরো দুনিয়াকে কল করলে, অথচ আমাকে একটা কল দিলে না। সাতিয়া বলে তুমি তো ওকে জড়িয়ে ধরেছিলে, তা আমি কি করব? মনীষা এবার আরো একটা চড় মেরে বলে তোমাকেও তো জড়িয়ে ধরেছিলাম, সেটা মাথায় আসেনি? সাতিয়া বলে গাড়িতেই তো বলেছিলে বালাজি প্রপোজ করলে আমাকে ছেড়ে দিবে। মনীষা এবার আরো একটা চড় মারলে চড় খেয়ে খেয়ে বেচারার গালই ব্যথা হয়ে যায়। মনীষা ঝাড়ি দিয়ে বলে নিজের মতো করে যা খুশি তাই ভেবে নিবে, একবারও মনে হলো না যে আমার সাথে কথা বলে জানবে যে আমি কি চাই? সাতিয়া এবার এক নাগারে সরি সরি বললে মনীষা বলে ঠিক আছে তাহলে এখন বলো। বলটা বুঝতে না পেরে জিজ্ঞেস করে কি বলবো? মনীষা রেগে বলে আনিশা দিদিকে বলতে পারো, আর আমার বেলায় মনে থাকে না তাই তো? সাতিয়া বলে আরে এই কথা, আমি তো এই মুহূর্তের জন্য মনে এতগুলো কথা সাজিয়ে রেখেছি। মনীষা আমি জানি না কোনটা তোমার পছন্দ আর কোনটা অপছন্দ, কিন্তু আমি বাকি জীবন তোমার পছন্দে চলতে চাই। সারা জীবন ভালোবাসার জন্য, ঝগড়া করার জন্য, আর একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য তুমি কি আমাকে তোমার মনে একটুখানি জায়গা দিবে? মনীষার চোখে পানি টলমল করে ওঠে। মনীষা জিজ্ঞেস করে তোমার কথা বিশ্বাস করব কেন? সাতিয়া চিৎকার করে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি মনীষা, বলেই জড়িয়ে ধরে। তবে এদের এই সুখের মুহূর্ত বেশিক্ষণ থাকে না। হঠাৎ এক লোক এসে বলে এ বাসায় কে যেন মারা গেছে, তার জন্য আইস বক্স এনেছি। মনীষা রেগে বলে সাতিয়া নামের এক বলদ ওই যে পেছনের বাসায় যান, বলেই দেয় হাঁটা। সাতিয়া কি করবে বুঝতে না পেরে দৌড়ে মনীষার কাছে এসে বলে এটা কি হলো? মনীষা বলে তা জানি না, তবে আমার এখন খুব ক্ষুধা লেগেছে, কি রান্না করে খাওয়াবে? সাতিয়া মুচকি এসে বলে খাওয়াবো, কিন্তু তার আগে বলতে হবে তুমি আমাকে পছন্দ করো। মনীষা হেসে বলে হ্যাঁ পছন্দ করি, চলো বিরিয়ানি খাওয়াবে। শোনো এসব চাকরি বাদ দিয়ে নিজের রেস্টুরেন্ট খোলো। সাতিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে আমার খরচ কে দিবে আর বাবার লোন কে শোধ করবে? মনীষা বলে আমি তো আর কম কামাই না, তুমি 3 মাস পর আমার লোন শোধ করে দিও, এই হিসাবে আমার টাকা নেবে। সাতিয়া লজ্জায় লাল হয়ে বলে 3 মাস পর তো ছোট্ট মনীষাকে আনার প্ল্যান করেছি। মনীষার রেগে তাকে মারতে গেলে সাতিয়া দে দৌড়। এভাবেই তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা আপন গতিতে চলতে থাকে। স্কুল জীবনে এই দুইজন খুব কাছেই ছিল। নিয়তি কখনো সাতিয়াকে মনীষার সামনে ধাক্কা দিয়েছে, কখনো সিঁড়িতে দেখা করিয়েছে, তো কখনো একসাথে দাঁড়িয়ে বৃষ্টিতে প্রথম ভালোবাসার অনুভূতিতে ডুবিয়েছে। কিন্তু এই দুই বলদ তখন অন্য মানুষে এতটাই মগ্ন ছিল যে একে অপরকে দেখার সময়ই পায়নি। কিন্তু ভাগ্যে যদি একসাথে লেখা থাকে, কেউ কি আর তাদেরকে থামাতে পারে? ভালোবাসা দেখতে আসলেই ভালো লাগে, তাই না? এভাবেই আজীবন বেঁচে থাকুক পৃথিবীর সব ভালোবাসা। যদি আপনাদের কারোর জীবনেও এমন মজার গল্প থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।